রান্নাঘরে শ্বশুরের প্রেমের প্রস্তাব শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি রাতে রান্নাঘরে কাজ করছিলাম। স্বামী বিদেশে, শাশুড়ি মারা গেছেন 2 বছর আগে। শ্বশুর একা থাকেন দোতলায়। হঠাৎ শ্বশুর রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়ালেন। আমি তাকে চা দিতে যাচ্ছিলাম, তিনি আমার হাত ধরে বললেন, মা, তোমাকে আমি মায়ের মতো দেখতাম, কিন্তু গত 2 বছরে তোমার সেবায়ত্ন দেখে আমার মন বদলে গেছে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পাশে চাই। ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? আমরা এখান থেকে চলে যাব অন্য জেলায়। আমি চায়ের কাপ হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। শ্বশুর কি সত্যিই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আমার স্বামীর বাবা? এটা কিভাবে সম্ভব? বাবা, আপনি ঠিক আছেন তো? আমি কাপা হাতে চায়ের কাপ টেবিলে রাখলাম। আমি সম্পূর্ণ সুস্থ আছি, মা। তিনি আমার আরও কাছে এলেন। তার চোখে এমন এক দৃষ্টি যা আমি আগে কখনো দেখিনি। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু সত্যি বলতে কি, গত 2 বছরে আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি। তোমার সেবা, তোমার যত্ন, তোমার ভালোবাসা, এসব দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি পিছিয়ে গেলাম, রান্নাঘরের দেয়ালে আমার পিঠ ঠেকল। বাবা, এটা খুব অনুচিত কথা। আমি আপনার বৌমা, আপনার ছেলের বউ। আমি জানি, মা। তিনি আমার হাত ধরার চেষ্টা করলেন, কিন্তু আমি সরে গেলাম। কিন্তু আমার ছেলে বিদেশে থাকে, বছরের বেশিরভাগ সময় সে তোমার কথা ভাবে না। আমি তোমাকে সুখী করতে চাই, আমার স্ত্রী হিসেবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার শ্বশুর, যিনি আমাকে এতদিন মেয়ের মতো স্নেহ করেছেন, তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? বাবা, আপনি ক্লান্ত। আমি দরজার দিকে এগোতে থাকলাম। আপনি ঘুমিয়ে পড়ুন, কাল সকালে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কত অনুচিত। আমি সম্পূর্ণ সুস্থ মনে এই প্রস্তাব দিচ্ছি, মা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন। তুমি ভেবে দেখো, আমরা অন্য জেলায় চলে যাব, সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা নতুন জীবন শুরু করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি দাস। আমার বয়স 3-4 বছর। আমার স্বামী সুজয় দাস, বয়স 3-8 বছর, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের ছেলে অভি 1-0 বছর বয়সী, স্কুলে পড়ে। আমার শ্বশুর হরিপদ দাস, বয়স 6-5, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার শাশুড়ি মঞ্জুলা দাস 2 বছর আগে হৃদরোগে মারা গেছেন। আমি সেদিন রাতে সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। সারারাত ঘুম হয়নি আমার। শ্বশুরের কথাগুলো বারবার কানে বাজছিল। কিভাবে তিনি এমন কথা বলতে পারেন? তিনি তো সবসময় খুব ভদ্র, সংযত মানুষ ছিলেন। সারা জীবন স্কুলে পড়িয়েছেন, সমাজে সম্মানিত একজন ব্যক্তি। এই প্রস্তাব কি তার মানসিক অবস্থার অবনতির লক্ষণ? পরদিন সকালে আমি যথারীতি নাস্তা তৈরি করলাম। শ্বশুর যখন নিচে নামলেন, আমি ভয়ে কাঁপছিলাম। তিনি কি আবার সেই বিষয় উল্লেখ করবেন? মা, লুচি খুব সুন্দর হয়েছে। শ্বশুর নাস্তা খেতে বসলেন। তিনি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছিলেন, যেন গতরাতে কিছুই হয়নি। ধন্যবাদ বাবা, আমি মৃদু স্বরে উত্তর দিলাম, তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আজ স্কুলে একটা মিটিং আছে, একটু দেরি হবে ফিরতে, তিনি জানালেন। অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শ্বশুর প্রায়ই স্কুলে যেতেন, নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতেন। ঠিক আছে বাবা, আমি বললাম। সারাদিন আমি ভাবলাম গতরাতের ঘটনা নিয়ে। হয়তো শ্বশুর অতিরিক্ত ক্লান্ত ছিলেন। হয়তো শাশুড়ির মৃত্যুর পর একাকিত্ব তাকে এরকম অদ্ভুত চিন্তা করতে বাধ্য করেছে। আমার মনে হলো তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়া উচিত। সন্ধ্যায় শ্বশুর বাড়ি ফিরলেন। আমি তার জন্য চা তৈরি করে নিয়ে গেলাম তার ঘরে। বাবা, চা। আমি দরজার বাইরে থেকে বললাম। এসো মা, তিনি ভিতর থেকে জবাব দিলেন। আমি ভয়ে ভয়ে দরজা খুলে ঢুকলাম। শ্বশুর একটা বই পড়ছিলেন। আজ স্কুলে কেমন ছিল বাবা? আমি স্বাভাবিক আলাপ শুরু করার চেষ্টা করলাম। ভালো, তিনি চায়ে চুমুক দিলেন। মা, গতরাত নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি ব্যাপারে বাবা? গতরাতে কি আমি কোনো অদ্ভুত কথা বলেছি? তিনি জিজ্ঞাসা করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি মনে করতে পারছেন না? না মা। রাতে আমি তোমাকে চা চেয়েছিলাম, তারপর কি হয়েছিল মনে নেই?
আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আপনি আপনি আমাকে গিয়ে। আমি থেমে গেলাম। আপনি কিছুই মনে করতে পারছেন না? না মা। কিছু অনুচিত বলেছি নাকি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। আমি চিন্তা করলাম তাকে গতরাতের কথা বলা উচিত কিনা। না বাবা, এমন কিছু না, আমি শেষে বললাম। আপনি শুধু একটু ক্লান্ত লাগছিলেন গু। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই বলো। বয়স হচ্ছে তো, মাঝে মাঝে মনে থাকে না গি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে। তিনি কি সত্যিই মনে করতে পারছেন না? নাকি লজ্জায় এভাবে এড়িয়ে গেলেন? সেই রাতে আমি সুজয়কে ফোন করলাম। সে লন্ডনে একটি প্রজেক্টে কাজ করছে, 3 মাস হয়ে গেল। হ্যালো অঞ্জলি। কেমন আছো? সুজয়ের উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। আমি ঠিক আছি, আমি উত্তর দিলাম। বাবা সম্পর্কে একটু চিন্তিত গু। কেন? বাবার কি শরীর খারাপ? সুজয় উদ্বিগ্ন হয়ে উঠল। না, শরীর ঠিক আছে। কিন্তু মনে হয় তিনি মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল রাতে গু। আমি থেমে গেলাম। শ্বশুরের কথাগুলো সুজয়কে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। কি হয়েছিল গতকাল? সুজয় জিজ্ঞাসা করল। তিনি অনেক অদ্ভুত কথা বলছিলেন। আর আজ বলছেন তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি সংক্ষেপে বললাম। ওহ, এটা চিন্তার বিষয়। সুজয় বলল। বাবার উচিত একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া। হয়তো ডিমেনশিয়ার শুরুর লক্ষণ গ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। সুজয় বলল সে আরও 2 মাস পর ফিরে আসবে। ফোন কেটে দেওয়ার পর আমি আবার চিন্তা করতে বসলাম। ডিমেনশিয়া বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে শ্বশুরকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। পরদিন সকালে আমি শ্বশুরকে বললাম, বাবা, চলুন একবার ডাক্তারের কাছে যাওয়া যাক। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি অনেক দিন গ। আমি তো ঠিকই আছি মা। তিনি অবাক হয়ে বললেন। তবুও একবার পরীক্ষা করে নেওয়া ভালো, আমি জোর দিলাম। তিনি শেষে রাজি হলেন। আমি ডাক্তার আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তিনি একজন নামকরা নিউরোলজিস্ট। ডাক্তার আহমেদ নানা ধরনের পরীক্ষা করলেন, শ্বশুরকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শেষে তিনি আমাকে একপাশে ডেকে নিলেন। দেখুন, প্রাথমিক পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি কিছু টেস্ট করতে চাই, এমআরআই, কিছু রক্ত পরীক্ষা গো। আপনি কি মনে করেন শ্বশুরের কোনো মানসিক সমস্যা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। এখনই কিছু বলা যাবে না, ডাক্তার আহমেদ বললেন। কিন্তু স্মৃতিভ্রংশ, ব্যক্তিত্বের পরিবর্তন, এগুলো বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনের লক্ষণ হতে পারে কি? আমরা পরীক্ষাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ঘরে ফেরার পথে শ্বশুর চুপ ছিলেন। বাড়ি পৌঁছে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম শ্বশুর হয়তো অসুস্থ বোধ করছেন। রাতে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। দরজা ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের আলো নেভানো, শুধু একটা ছোট বাতি জ্বলছে। শ্বশুর বিছানায় শুয়ে আছেন, পিঠ আমার দিকে। বাবা, খাবার এনেছি, আমি ডাকলাম। তিনি ঘুরে তাকালেন। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমার হাত থেকে ট্রে পড়ে যাওয়ার উপক্রম হল। এসো মা, তিনি একটু অদ্ভুত স্বরে বললেন। ঠিক যেমন গত পরশু রাতে বলেছিলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। আমি পিছু হটলাম। বাবা, আপনার খাবার এখানে রাখছি। আপনি খেয়ে নিন গু। না মা, আমার সাথে বসো। তিনি উঠে বসলেন। আমরা কথা বলি। বাবা, আমার কাজ আছে, আমি কোনমতে বললাম। তুমি কি এখনও আমার প্রস্তাব নিয়ে ভাবছ? তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। ভয় পেও না মা। আমি তোমাকে খুব সুখী রাখব। আমি আর দাঁড়ালাম না। ট্রেটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। আমার বুক ধকধক করছিল। এটা কি চলছে? সকালে তিনি বলছিলেন গতরাতের কিছুই মনে নেই, আর এখন আবার একই কথা। এর অর্থ কি? আমি সোজা সুজয়কে ফোন করলাম। সুজয়, তোমার যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা দরকার। কি হয়েছে অঞ্জলি? বাবার অবস্থা কি আরও খারাপ হয়েছে? সুজয় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি সব খুলে বললাম, শ্বশুরের প্রস্তাব, তার স্মৃতিলোপ, আবার সেই একই আচরণ। সুজয় কিছুক্ষণ চুপ থাকল। আমি আসছি। তুমি ততক্ষণ অবিকে নিয়ে আমার খালার বাসায় চলে যাও। না, আমি ঠিক আছি, আমি জবাব দিলাম। ডাক্তার বলেছেন এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে।
আমি শ্বশুরকে একা ফেলে যেতে পারব না গিয়ে। সুজ আরও কিছুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আমি দিচ্ছিলাম। শেষে সে বলল 3 দিনের মধ্যেই ফিরে আসবে। সে রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। সকালে উঠে দেখি শ্বশুর যথারীতি টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। মা, চা দেবে? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। বাবা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, একদম ঠিক আছি, তিনি অবাক হয়ে বললেন। কেন? গতরাতে কিছু মনে আছে? আমি সাবধানে জিজ্ঞাসা করলাম। তিনি চিন্তা করে বললেন, তুমি আমার জন্য খাবার এনেছিলে, তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। কেন, কিছু হয়েছিল নাকি? আবার সেই একই কথা। তিনি আবার বলছেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি চা তৈরি করে নিয়ে এলাম। বাবা, আজ আমরা হাসপাতালে যাব। আপনার কিছু পরীক্ষা করাতে হবে কি? ঠিক আছে মা, তিনি সহজভাবে রাজি হয়ে গেলেন। হাসপাতালে গিয়ে এমআরআই, রক্ত পরীক্ষাসহ সব পরীক্ষা হয়ে গেল। ডাক্তার আহমেদ বললেন, রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। ঘরে ফেরার পথে আমি ভাবছিলাম কি করা উচিত। রাতে আবার শ্বশুর সেই একই আচরণ করবেন, এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি সত্যিই কোনো মানসিক রোগ? বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরের ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখব। এতে করে তার আচরণের প্রমাণ থাকবে, যা ডাক্তারকে দেখাতে পারব। আমার ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে আমি শ্বশুরের ঘরে একটা ছোট বইয়ের আড়ালে সেটি লুকিয়ে রাখলাম, যখন তিনি বাথরুমে ছিলেন। সেই দিন সন্ধ্যায় আমি শ্বশুরের খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি টিভি দেখছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক। এই যে বাবা, আপনার খাবার, আমি ট্রে টেবিলে রাখলাম। ধন্যবাদ মা, তিনি মুচকি হেসে বললেন। তুমি ভেতরে এসে বসো, একসাথে খাই গু। আমি অবিকে খাইয়ে আসি, তারপর আসছি, আমি বললাম। ঠিক আছে, তিনি বললেন। আমি দ্রুত অবিকে খাইয়ে তাকে তার ঘরে রেখে এলাম। তারপর আমার ল্যাপটপে লগ ইন করে ওয়েবক্যামের লাইভ ফিড দেখতে শুরু করলাম। শ্বশুর তখনও খাচ্ছিলেন, টিভি দেখতে দেখতে। আমি লাইভ ফিড দেখতে দেখতে ভাবছিলাম, সত্যিই কি আমি তার মধ্যে পরিবর্তন দেখব? নাকি আমি নিজেই কিছু ভুল বুঝছি? হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। শ্বশুর তার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন কারো সাথে কথা বলতে শুরু করলেন। কিন্তু ঘরে তো কেউ নেই। তুমি আবার এসেছ, শ্বশুর শূন্যের দিকে তাকিয়ে বললেন। আমি তোমাকে বলেছি আমি তোমার সাহায্য চাই না গি। আমি ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্বশুর কার সাথে কথা বলছেন? আমি জানি তুমি কি চাও, শ্বশুর আবার বললেন। কিন্তু এই শরীর আমার। এটা আমার জীবন। আমি দেখলাম শ্বশুর যেন কারো সাথে বিতর্ক করছেন। তার চেহারা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, গলার স্বরও বদলে যাচ্ছে। না, আমি তাকে বিয়ে করব না, শ্বশুর ক্রুদ্ধ স্বরে বললেন। তুমি আমাকে দিয়ে এসব করাতে পারবে না। এরপর যা হলো তা বিশ্বাস করা কঠিন। শ্বশুর হঠাৎ তার মাথা পাঁচিলে ঠুকতে শুরু করলেন। 1 বার, 2 বার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ল্যাপটপে তো আমার আওয়াজ যাবে না। শ্বশুর থামলেন। তার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি দেখলাম তার চোখ, মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, শ্বশুর একটি অপরিচিত, ভারী কণ্ঠে বললেন। আমি আর সময় নষ্ট করলাম না। ল্যাপটপ ফেলে আমি সরাসরি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। বাবা, আমি দরজা খুলে ডাক দিলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। তার কপাল থেকে সত্যিই রক্ত ঝরছে, তার দৃষ্টি অদ্ভুত। মা, তুমি এসেছ, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। বাবা, আপনি কি করছেন? আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ঘাবড়ে বললাম। ওহ, এটা কিছু না, তিনি হালকাভাবে বললেন। আমি একটু আঘাত পেয়েছি। মা, আমার সাথে বসো। আমাদের কথা বলতে হবে গুই। আমি পিছু হটতে লাগলাম। বাবা, আমি ডাক্তার ডাকছি গু। না, তিনি আমার হাত চেপে ধরলেন। আমাদের ডাক্তার দরকার নেই। আমরা দুজন একসাথে থাকব, ঠিক যেমন আমি চেয়েছিলাম গু। আমি ঝটকা দিয়ে হাত ছাড়ালাম। বাবা, আপনি নিজের মধ্যে নেই। আপনার চিকিৎসা দরকার। আমি ঠিক আছি, তিনি উচ্চ স্বরে বললেন। আমি যা বলছি শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকব।
বাবা, এটা আপনি নন, আমি কাঁপা কণ্ঠে বললাম। আপনি অসুস্থ, আপনাকে সাহায্য দরকার। তিনি হেসে উঠলেন, একটি অদ্ভুত, অপরিচিত হাসি। তুমি বুঝতে পারছ না, মা। আমি হরিপদ নই, আমি মনোজ। আমি বহুদিন ধরে এই শরীরে বাস করছি, আর এখন আমি তোমাকে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনোজ? কে মনোজ? আমি মনোজ, তিনি নিজের বুকে হাত দিয়ে বললেন। আমি হরিপদর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি মারা গিয়েছিলাম একটি দুর্ঘটনায়, কিন্তু আমি এই শরীরে ফিরে এসেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, শ্বশুর কি বলছেন? এটা কি কোনো মানসিক রোগ? নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? আমি হরিপদকে দেখতাম, কিভাবে সে মঞ্জুলাকে ভালোবাসত, তিনি বলতে লাগলেন। আমি তখন থেকেই তাদের সংসারে থাকতাম, অদৃশ্য হয়ে। তারপর মঞ্জুলা মারা গেল, আর হরিপদ একা হয়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথোপকথন করছি। এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার শ্বশুর নন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, মা, তিনি আবার এগোতে লাগলেন। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে আমার পাশে চাই। আমি দরজার দিকে পিছিয়ে গেলাম। আপনি দয়া করে শান্ত হন। আমি সাহায্য আনছি। না, তিনি আমার পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথাও যাবে না। আমরা একসাথে থাকব। হঠাৎ শ্বশুরের চেহারা আবার পরিবর্তিত হল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করল। তিনি আবার নিজের মাথা পাঁচিলে ঠুকতে লাগলেন। বেরিয়ে যাও আমার শরীর থেকে, তিনি চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও। এবার গলার স্বর আমার শ্বশুরের, আমার চেনা কণ্ঠস্বর। বাবা, আমি তার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। অঞ্জলি, সাবধান, শ্বশুর আমাকে সতর্ক করলেন। সে আমার শরীরে আছে, সে তোমাকে আঘাত করতে পারে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি সত্যিই সম্ভব? আমার শ্বশুরের শরীরে কি সত্যিই কোনো আত্মা বাস করছে? বাবা, গেলাম। আপনি আপনি আমাকে আমি থেমে গেলাম। আপনি কিছুই মনে করতে পারছেন না? না, মা। কিছু অনুচিত বলেছি নাকি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। আমি চিন্তা করলাম তাকে গতরাতের কথা বলা উচিত কিনা। না বাবা, এমন কিছু না, আমি শেষে বললাম। আপনি শুধু একটু ক্লান্ত লাগছিলেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই বলো। বয়স হচ্ছে তো, মাঝে মাঝে মনে থাকে না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে। তিনি কি সত্যিই মনে করতে পারছেন না? নাকি লজ্জায় এভাবে এড়িয়ে গেলেন? সেই রাতে আমি সুজয়কে ফোন করলাম। সে লন্ডনে একটি প্রজেক্টে কাজ করছে, 3 মাস হয়ে গেল। হ্যালো অঞ্জলি, কেমন আছো? সুজয়ের উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। আমি ঠিক আছি, আমি উত্তর দিলাম। বাবা সম্পর্কে একটু চিন্তিত। কেন? বাবার কি শরীর খারাপ? সুজয় উদ্বিগ্ন হয়ে উঠল। না, শরীর ঠিক আছে। কিন্তু মনে হয় তিনি মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল রাতে আমি থেমে গেলাম। শ্বশুরের কথাগুলো সুজয়কে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। কি হয়েছিল গতকাল? সুজয় জিজ্ঞাসা করল। তিনি অনেক অদ্ভুত কথা বলছিলেন। আর আজ বলছেন তিনি কিছুই মনে করতে পারছেন না, আমি সংক্ষেপে বললাম। ওহ, এটা চিন্তার বিষয়, সুজয় বলল। বাবার উচিত একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া। হয়তো ডিমেনশিয়ার শুরুর লক্ষণ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। সুজয় বলল সে আরও 2 মাস পর ফিরে আসবে। ফোন কেটে দেওয়ার পর আমি আবার চিন্তা করতে বসলাম। ডিমেনশিয়া বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে শ্বশুরকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। পরদিন সকালে আমি শ্বশুরকে বললাম, বাবা, চলুন একবার ডাক্তারের কাছে যাওয়া যাক। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি অনেক দিন। আমি তো ঠিকই আছি মা, তিনি অবাক হয়ে বললেন। তবুও একবার পরীক্ষা করে নেওয়া ভালো, আমি জোর দিলাম। তিনি শেষে রাজি হলেন। আমি ডাক্তার আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তিনি একজন নামকরা নিউরোলজিস্ট। ডাক্তার আহমেদ নানা ধরনের পরীক্ষা করলেন, শ্বশুরকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শেষে তিনি আমাকে একপাশে ডেকে নিলেন। দেখুন, প্রাথমিক পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি কিছু টেস্ট করতে চাই, এমআরআই, কিছু রক্ত পরীক্ষা।
আপনি কি মনে করেন শ্বশুরের কোনো মানসিক সমস্যা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। এখনই কিছু বলা যাবে না, ডাক্তার আহমেদ বললেন। কিন্তু স্মৃতিভ্রংশ, ব্যক্তিত্বের পরিবর্তন, এগুলো বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনের লক্ষণ হতে পারে কি? আমরা পরীক্ষাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ঘরে ফেরার পথে শ্বশুর চুপ ছিলেন। বাড়ি পৌঁছে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম শ্বশুর হয়তো অসুস্থ বোধ করছেন। রাতে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। দরজা ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের আলো নেভানো, শুধু একটা ছোট বাতি জ্বলছে। শ্বশুর বিছানায় শুয়ে আছেন, পিঠ আমার দিকে। বাবা, খাবার এনেছি, আমি ডাকলাম। তিনি ঘুরে তাকালেন। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমার হাত থেকে ট্রে পড়ে যাওয়ার উপক্রম হল। এসো মা, তিনি একটু অদ্ভুত স্বরে বললেন। ঠিক যেমন গত পরশু রাতে বলেছিলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গে। আমি পিছু হটলাম। বাবা, আপনার খাবার এখানে রাখছি। আপনি খেয়ে নিন গু। না মা, আমার সাথে বসো, তিনি উঠে বসলেন। আমরা কথা বলি বাবা, আমার কাজ আছে, আমি কোনমতে বললাম। তুমি কি এখনও আমার প্রস্তাব নিয়ে ভাবছ? তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। ভয় পেও না মা, আমি তোমাকে খুব সুখী রাখব। আমি আর দাঁড়ালাম না। ট্রেটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। আমার বুক ধকধক করছিল। এটা কি চলছে? সকালে তিনি বলছিলেন গতরাতের কিছুই মনে নেই, আর এখন আবার একই কথা। এর অর্থ কি? আমি সোজা সুজয়কে ফোন করলাম। সুজয়, তোমার যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা দরকার। কি হয়েছে অঞ্জলি? বাবার অবস্থা কি আরও খারাপ হয়েছে? সুজয় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি সব খুলে বললাম, শ্বশুরের প্রস্তাব, তার স্মৃতিলোপ, আবার সেই একই আচরণ। সুজয় কিছুক্ষণ চুপ থাকল। আমি আসছি। তুমি ততক্ষণ অবিকে নিয়ে আমার খালার বাসায় চলে যাও। না, আমি ঠিক আছি, আমি জবাব দিলাম। ডাক্তার বলেছেন এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। আমি শ্বশুরকে একা ফেলে যেতে পারব না গিয়ে। সুজয় আরও কিছুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আমি দিচ্ছিলাম। শেষে সে বলল 3 দিনের মধ্যেই ফিরে আসবে। সে রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। সকালে উঠে দেখি শ্বশুর যথারীতি টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। মা, চা দেবে? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। বাবা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, একদম ঠিক আছি, তিনি অবাক হয়ে বললেন। কেন? গতরাতে কিছু মনে আছে? আমি সাবধানে জিজ্ঞাসা করলাম। তিনি চিন্তা করে বললেন, তুমি আমার জন্য খাবার এনেছিলে, তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। কেন, কিছু হয়েছিল নাকি? আবার সেই একই কথা। তিনি আবার বলছেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি চা তৈরি করে নিয়ে এলাম। বাবা, আজ আমরা হাসপাতালে যাব। আপনার কিছু পরীক্ষা করাতে হবে কি? ঠিক আছে মা, তিনি সহজভাবে রাজি হয়ে গেলেন। হাসপাতালে গিয়ে এমআরআই, রক্ত পরীক্ষাসহ সব পরীক্ষা হয়ে গেল। ডাক্তার আহমেদ বললেন রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। ঘরে ফেরার পথে আমি ভাবছিলাম কি করা উচিত। রাতে আবার শ্বশুর সেই একই আচরণ করবেন, এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি সত্যিই কোনো মানসিক রোগ? বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরের ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখব। এতে করে তার আচরণের প্রমাণ থাকবে, যা ডাক্তারকে দেখাতে পারব। আমার ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে আমি শ্বশুরের ঘরে একটা ছোট বইয়ের আড়ালে সেটি লুকিয়ে রাখলাম, যখন তিনি বাথরুমে ছিলেন। সেই দিন সন্ধ্যায় আমি শ্বশুরের খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি টিভি দেখছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক। এই যে বাবা, আপনার খাবার, আমি ট্রে টেবিলে রাখলাম। ধন্যবাদ মা, তিনি মুচকি হেসে বললেন। তুমি ভেতরে এসে বসো, একসাথে খাই গু। আমি অবিকে খাইয়ে আসি, তারপর আসছি, আমি বললাম। ঠিক আছে, তিনি বললেন। আমি দ্রুত অবিকে খাইয়ে তাকে তার ঘরে রেখে এলাম। তারপর আমার ল্যাপটপে লগ ইন করে ওয়েবক্যামের লাইভ ফিড দেখতে শুরু করলাম। শ্বশুর তখনও খাচ্ছিলেন, টিভি দেখতে দেখতে। আমি লাইভ ফিড দেখতে দেখতে ভাবছিলাম, সত্যিই কি আমি তার মধ্যে পরিবর্তন দেখব? নাকি আমি নিজেই কিছু ভুল বুঝছি? হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। শ্বশুর তার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন কারো সাথে কথা বলতে শুরু করলেন। কিন্তু ঘরে তো কেউ নেই।
তুমি আবার এসেছ? শ্বশুর শূন্যের দিকে তাকিয়ে বললেন। আমি তোমাকে বলেছি আমি তোমার সাহায্য চাই না গি। আমি ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্বশুর কার সাথে কথা বলছেন? আমি জানি তুমি কি চাও, শ্বশুর আবার বললেন। কিন্তু এই শরীর আমার। এটা আমার জীবন। আমি দেখলাম শ্বশুর যেন কারো সাথে বিতর্ক করছেন। তার চেহারা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, গলার স্বরও বদলে যাচ্ছে। না, আমি তাকে বিয়ে করব না, শ্বশুর ক্রুদ্ধ স্বরে বললেন। তুমি আমাকে দিয়ে এসব করাতে পারবে না। এরপর যা হলো তা বিশ্বাস করা কঠিন। শ্বশুর হঠাৎ তার মাথা পাঁচিলে ঠুকতে শুরু করলেন। একবার, দুইবার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ল্যাপটপে তো আমার আওয়াজ যাবে না। শ্বশুর থামলেন। তার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি দেখলাম তার চোখ, মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, শ্বশুর একটি অপরিচিত, ভারী কণ্ঠে বললেন। আমি আর সময় নষ্ট করলাম না। ল্যাপটপ ফেলে আমি সরাসরি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। বাবা, আমি দরজা খুলে ডাক দিলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। তার কপাল থেকে সত্যিই রক্ত ঝরছে, তার দৃষ্টি অদ্ভুত। মা, তুমি এসেছ, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। বাবা, আপনি কি করছেন? আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ঘাবড়ে বললাম। ওহ, এটা কিছু না, তিনি হালকাভাবে বললেন। আমি একটু আঘাত পেয়েছি। মা, আমার সাথে বসো। আমাদের কথা বলতে হবে গুই। আমি পিছু হটতে লাগলাম। বাবা, আমি ডাক্তার ডাকছি গু। না, তিনি আমার হাত চেপে ধরলেন। আমাদের ডাক্তার দরকার নেই। আমরা দুজন একসাথে থাকব, ঠিক যেমন আমি চেয়েছিলাম গু। আমি ঝটকা দিয়ে হাত ছাড়ালাম। বাবা, আপনি নিজের মধ্যে নেই। আপনার চিকিৎসা দরকার। আমি ঠিক আছি, তিনি উচ্চ স্বরে বললেন। আমি যা বলছি শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকব। বাবা, এটা আপনি নন, আমি কাঁপা কণ্ঠে বললাম। আপনি অসুস্থ, আপনাকে সাহায্য দরকার। তিনি হেসে উঠলেন, একটি অদ্ভুত, অপরিচিত হাসি। তুমি বুঝতে পারছ না, মা। আমি হরিপদ নই, আমি মনোজ। আমি বহুদিন ধরে এই শরীরে বাস করছি, আর এখন আমি তোমাকে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনোজ? কে মনোজ? আমি মনোজ, তিনি নিজের বুকে হাত দিয়ে বললেন। আমি হরিপদর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি মারা গিয়েছিলাম একটি দুর্ঘটনায়, কিন্তু আমি এই শরীরে ফিরে এসেছি গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, শ্বশুর কি বলছেন? এটা কি কোনো মানসিক রোগ? নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? আমি হরিপদকে দেখতাম, কিভাবে সে মঞ্জুলাকে ভালোবাসত, তিনি বলতে লাগলেন। আমি তখন থেকেই তাদের সংসারে থাকতাম, অদৃশ্য হয়ে। তারপর মঞ্জুলা মারা গেল, আর হরিপদ একা হয়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে শুরু করলাম ঘ। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথোপকথন করছি। এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার শ্বশুর নন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, মা, তিনি আবার এগোতে লাগলেন। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে আমার পাশে চাই। আমি দরজার দিকে পিছিয়ে গেলাম। আপনি দয়া করে শান্ত হন। আমি সাহায্য আনছি। না, তিনি আমার পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথাও যাবে না। আমরা একসাথে থাকব। হঠাৎ শ্বশুরের চেহারা আবার পরিবর্তিত হল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করল। তিনি আবার নিজের মাথা পাঁচিলে ঠুকতে লাগলেন। বেরিয়ে যাও আমার শরীর থেকে, তিনি চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও। এবার গলার স্বর আমার শ্বশুরের, আমার চেনা কণ্ঠস্বর। বাবা, আমি তার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। অঞ্জলি, সাবধান, শ্বশুর আমাকে সতর্ক করলেন। সে আমার শরীরে আছে, সে তোমাকে আঘাত করতে পারে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি সত্যিই সম্ভব? আমার শ্বশুরের শরীরে কি সত্যিই কোনো আত্মা বাস করছে? বাবা, গেলাম। আপনি আপনি আমাকে গিয়ে। আমি থেমে গেলাম। আপনি কিছুই মনে করতে পারছেন না? না, মা। কিছু অনুচিত বলেছি নাকি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। আমি চিন্তা করলাম তাকে গতরাতের কথা বলা উচিত কিনা। না বাবা, এমন কিছু না, আমি শেষে বললাম।
আপনি শুধু একটু ক্লান্ত লাগছিলেন গু। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই বলো। বয়স হচ্ছে তো, মাঝে মাঝে মনে থাকে না গি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে। তিনি কি সত্যিই মনে করতে পারছেন না? নাকি লজ্জায় এভাবে এড়িয়ে গেলেন? সেই রাতে আমি সুজয়কে ফোন করলাম। সে লন্ডনে একটি প্রজেক্টে কাজ করছে, ৩ মাস হয়ে গেল। হ্যালো অঞ্জলি, কেমন আছো? সুজয়ের উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। আমি ঠিক আছি, আমি উত্তর দিলাম। বাবা সম্পর্কে একটু চিন্তিত গু। কেন? বাবার কি শরীর খারাপ? সুজয় উদ্বিগ্ন হয়ে উঠল। না, শরীর ঠিক আছে, কিন্তু মনে হয় তিনি মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল রাতে গু। আমি থেমে গেলাম। শ্বশুরের কথাগুলো সুজয়কে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। কি হয়েছিল গতকাল? সুজয় জিজ্ঞাসা করল। তিনি অনেক অদ্ভুত কথা বলছিলেন। আর আজ বলছেন তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি সংক্ষেপে বললাম। ওহ, এটা চিন্তার বিষয়। সুজয় বলল। বাবার উচিত একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া। হয়তো ডিমেনশিয়ার শুরুর লক্ষণ গ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। সুজয় বলল সে আরও ২ মাস পর ফিরে আসবে। ফোন কেটে দেওয়ার পর আমি আবার চিন্তা করতে বসলাম। ডিমেনশিয়া বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে শ্বশুরকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। পরদিন সকালে আমি শ্বশুরকে বললাম, বাবা, চলুন একবার ডাক্তারের কাছে যাওয়া যাক। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি অনেক দিন গ। আমি তো ঠিকই আছি মা। তিনি অবাক হয়ে বললেন। তবুও একবার পরীক্ষা করে নেওয়া ভালো, আমি জোর দিলাম। তিনি শেষে রাজি হলেন। আমি ডাক্তার আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তিনি একজন নামকরা নিউরোলজিস্ট। ডাক্তার আহমেদ নানা ধরনের পরীক্ষা করলেন, শ্বশুরকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শেষে তিনি আমাকে একপাশে ডেকে নিলেন। দেখুন, প্রাথমিক পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি কিছু টেস্ট করতে চাই, এমআরআই, কিছু রক্ত পরীক্ষা গো। আপনি কি মনে করেন শ্বশুরের কোনো মানসিক সমস্যা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। এখনই কিছু বলা যাবে না, ডাক্তার আহমেদ বললেন। কিন্তু স্মৃতিভ্রংশ, ব্যক্তিত্বের পরিবর্তন, এগুলো বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনের লক্ষণ হতে পারে কি? আমরা পরীক্ষাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ঘরে ফেরার পথে শ্বশুর চুপ ছিলেন। বাড়ি পৌঁছে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম শ্বশুর হয়তো অসুস্থ বোধ করছেন। রাতে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। দরজা ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের আলো নেভানো, শুধু একটা ছোট বাতি জ্বলছে। শ্বশুর বিছানায় শুয়ে আছেন, পিঠ আমার দিকে। বাবা, খাবার এনেছি, আমি ডাকলাম। তিনি ঘুরে তাকালেন। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমার হাত থেকে ট্রে পড়ে যাওয়ার উপক্রম হল। এসো মা, তিনি একটু অদ্ভুত স্বরে বললেন। ঠিক যেমন গত পরশু রাতে বলেছিলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। আমি পিছু হটলাম। বাবা, আপনার খাবার এখানে রাখছি, আপনি খেয়ে নিন গু। না মা, আমার সাথে বসো। তিনি উঠে বসলেন। আমরা কথা বলি। বাবা, আমার কাজ আছে, আমি কোনমতে বললাম। তুমি কি এখনও আমার প্রস্তাব নিয়ে ভাবছ? তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। ভয় পেও না মা, আমি তোমাকে খুব সুখী রাখব। আমি আর দাঁড়ালাম না। ট্রেটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। আমার বুক ধকধক করছিল। এটা কি চলছে? সকালে তিনি বলছিলেন গতরাতের কিছুই মনে নেই, আর এখন আবার একই কথা। এর অর্থ কি? আমি সোজা সুজয়কে ফোন করলাম। সুজয়, তোমার যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা দরকার। কি হয়েছে অঞ্জলি? বাবার অবস্থা কি আরও খারাপ হয়েছে? সুজয় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি সব খুলে বললাম। শ্বশুরের প্রস্তাব, তার স্মৃতিলোপ, আবার সেই একই আচরণ। সুজয় কিছুক্ষণ চুপ থাকল। আমি আসছি। তুমি ততক্ষণ অবিকে নিয়ে আমার খালার বাসায় চলে যাও। না, আমি ঠিক আছি, আমি জবাব দিলাম। ডাক্তার বলেছেন এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। আমি শ্বশুরকে একা ফেলে যেতে পারব না গিয়ে। সুজয় আরও কিছুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আমি দিচ্ছিলাম। শেষে সে বলল ৩ দিনের মধ্যেই ফিরে আসবে। সে রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। সকালে উঠে দেখি শ্বশুর যথারীতি টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন।
মা, চা দেবে? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। বাবা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, একদম ঠিক আছি, তিনি অবাক হয়ে বললেন। কেন? গতরাতে কিছু মনে আছে? আমি সাবধানে জিজ্ঞাসা করলাম। তিনি চিন্তা করে বললেন, তুমি আমার জন্য খাবার এনেছিলে, তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। কেন, কিছু হয়েছিল নাকি? আবার সেই একই কথা। তিনি আবার বলছেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি চা তৈরি করে নিয়ে এলাম। বাবা, আজ আমরা হাসপাতালে যাব। আপনার কিছু পরীক্ষা করাতে হবে কি? ঠিক আছে মা, তিনি সহজভাবে রাজি হয়ে গেলেন। হাসপাতালে গিয়ে এমআরআই, রক্ত পরীক্ষাসহ সব পরীক্ষা হয়ে গেল। ডাক্তার আহমেদ বললেন, রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। ঘরে ফেরার পথে আমি ভাবছিলাম কি করা উচিত। রাতে আবার শ্বশুর সেই একই আচরণ করবেন, এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি সত্যিই কোনো মানসিক রোগ? বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরের ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখব। এতে করে তার আচরণের প্রমাণ থাকবে, যা ডাক্তারকে দেখাতে পারব। আমার ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে আমি শ্বশুরের ঘরে একটা ছোট বইয়ের আড়ালে সেটি লুকিয়ে রাখলাম, যখন তিনি বাথরুমে ছিলেন। সেই দিন সন্ধ্যায় আমি শ্বশুরের খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি টিভি দেখছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক। এই যে বাবা, আপনার খাবার, আমি ট্রে টেবিলে রাখলাম। ধন্যবাদ মা, তিনি মুচকি হেসে বললেন। তুমি ভেতরে এসে বসো, একসাথে খাই গু। আমি অবিকে খাইয়ে আসি, তারপর আসছি, আমি বললাম। ঠিক আছে, তিনি বললেন। আমি দ্রুত অবিকে খাইয়ে তাকে তার ঘরে রেখে এলাম। তারপর আমার ল্যাপটপে লগ ইন করে ওয়েবক্যামের লাইভ ফিড দেখতে শুরু করলাম। শ্বশুর তখনও খাচ্ছিলেন, টিভি দেখতে দেখতে। আমি লাইভ ফিড দেখতে দেখতে ভাবছিলাম, সত্যিই কি আমি তার মধ্যে পরিবর্তন দেখব? নাকি আমি নিজেই কিছু ভুল বুঝছি? হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। শ্বশুর তার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন কারো সাথে কথা বলতে শুরু করলেন। কিন্তু ঘরে তো কেউ নেই। তুমি আবার এসেছ, শ্বশুর শূন্যের দিকে তাকিয়ে বললেন। আমি তোমাকে বলেছি আমি তোমার সাহায্য চাই না গি। আমি ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্বশুর কার সাথে কথা বলছেন? আমি জানি তুমি কি চাও, শ্বশুর আবার বললেন। কিন্তু এই শরীর আমার। এটা আমার জীবন। আমি দেখলাম শ্বশুর যেন কারো সাথে বিতর্ক করছেন। তার চেহারা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, গলার স্বরও বদলে যাচ্ছে। না, আমি তাকে বিয়ে করব না, শ্বশুর ক্রুদ্ধ স্বরে বললেন। তুমি আমাকে দিয়ে এসব করাতে পারবে না। এরপর যা হলো তা বিশ্বাস করা কঠিন। শ্বশুর হঠাৎ তার মাথা পাঁচিলে ঠুকতে শুরু করলেন। একবার, দুইবার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ল্যাপটপে তো আমার আওয়াজ যাবে না। শ্বশুর থামলেন। তার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি দেখলাম তার চোখ, মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, শ্বশুর একটি অপরিচিত, ভারী কণ্ঠে বললেন। আমি আর সময় নষ্ট করলাম না। ল্যাপটপ ফেলে আমি সরাসরি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। বাবা, আমি দরজা খুলে ডাক দিলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। তার কপাল থেকে সত্যিই রক্ত ঝরছে, তার দৃষ্টি অদ্ভুত। মা, তুমি এসেছ, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। বাবা, আপনি কি করছেন? আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ঘাবড়ে বললাম। ওহ, এটা কিছু না, তিনি হালকাভাবে বললেন। আমি একটু আঘাত পেয়েছি। মা, আমার সাথে বসো। আমাদের কথা বলতে হবে গুই। আমি পিছু হটতে লাগলাম। বাবা, আমি ডাক্তার ডাকছি গু। না, তিনি আমার হাত চেপে ধরলেন। আমাদের ডাক্তার দরকার নেই। আমরা দুজন একসাথে থাকব, ঠিক যেমন আমি চেয়েছিলাম গু। আমি ঝটকা দিয়ে হাত ছাড়ালাম। বাবা, আপনি নিজের মধ্যে নেই। আপনার চিকিৎসা দরকার। আমি ঠিক আছি, তিনি উচ্চ স্বরে বললেন। আমি যা বলছি শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকব। বাবা, এটা আপনি নন, আমি কাঁপা কণ্ঠে বললাম। আপনি অসুস্থ, আপনাকে সাহায্য দরকার। তিনি হেসে উঠলেন, একটি অদ্ভুত, অপরিচিত হাসি। তুমি বুঝতে পারছ না মা। আমি হরিপদ নই, আমি মনোজ। আমি বহুদিন ধরে এই শরীরে বাস করছি, আর এখন আমি তোমাকে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম।
মনোজ? কে মনোজ? আমি মনোজ, তিনি নিজের বুকে হাত দিয়ে বললেন। আমি হরিপদর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি মারা গিয়েছিলাম একটি দুর্ঘটনায়, কিন্তু আমি এই শরীরে ফিরে এসেছি গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, শ্বশুর কি বলছেন? এটা কি কোনো মানসিক রোগ? নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? আমি হরিপদকে দেখতাম, কিভাবে সে মঞ্জুলাকে ভালোবাসত, তিনি বলতে লাগলেন। আমি তখন থেকেই তাদের সংসারে থাকতাম, অদৃশ্য হয়ে। তারপর মঞ্জুলা মারা গেল, আর হরিপদ একা হয়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথোপকথন করছি। এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার শ্বশুর নন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি মা, তিনি আবার এগোতে লাগলেন। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে আমার পাশে চাই। আমি দরজার দিকে পিছিয়ে গেলাম। আপনি দয়া করে শান্ত হন। আমি সাহায্য আনছি। না, তিনি আমার পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথাও যাবে না। আমরা একসাথে থাকব। হঠাৎ শ্বশুরের চেহারা আবার পরিবর্তিত হল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করল। তিনি আবার নিজের মাথা পাঁচিলে ঠুকতে লাগলেন। বেরিয়ে যাও আমার শরীর থেকে, তিনি চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও। এবার গলার স্বর আমার শ্বশুরের, আমার চেনা কণ্ঠস্বর। বাবা, আমি তার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। অঞ্জলি, সাবধান, শ্বশুর আমাকে সতর্ক করলেন। সে আমার শরীরে আছে, সে তোমাকে আঘাত করতে পারে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি সত্যিই সম্ভব? আমার শ্বশুরের শরীরে কি সত্যিই কোনো আত্মা বাস করছে? বাবা, গেলাম। আপনি আপনি আমাকে গিয়ে। আমি থেমে গেলাম। আপনি কিছুই মনে করতে পারছেন না? না মা। কিছু অনুচিত বলেছি নাকি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। আমি চিন্তা করলাম তাকে গতরাতের কথা বলা উচিত কিনা। না বাবা, এমন কিছু না, আমি শেষে বললাম। আপনি শুধু একটু ক্লান্ত লাগছিলেন গু। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই বলো। বয়স হচ্ছে তো, মাঝে মাঝে মনে থাকে না গি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে। তিনি কি সত্যিই মনে করতে পারছেন না? নাকি লজ্জায় এভাবে এড়িয়ে গেলেন? সেই রাতে আমি সুজয়কে ফোন করলাম। সে লন্ডনে একটি প্রজেক্টে কাজ করছে, 3 মাস হয়ে গেল। হ্যালো অঞ্জলি। কেমন আছো? সুজয়ের উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। আমি ঠিক আছি, আমি উত্তর দিলাম। বাবা সম্পর্কে একটু চিন্তিত গু। কেন? বাবার কি শরীর খারাপ? সুজয় উদ্বিগ্ন হয়ে উঠল। না, শরীর ঠিক আছে। কিন্তু মনে হয় তিনি মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল রাতে আমি থেমে গেলাম। শ্বশুরের কথাগুলো সুজয়কে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। কি হয়েছিল গতকাল? সুজয় জিজ্ঞাসা করল। তিনি অনেক অদ্ভুত কথা বলছিলেন। আর আজ বলছেন তিনি কিছুই মনে করতে পারছেন না, আমি সংক্ষেপে বললাম। ওহ, এটা চিন্তার বিষয়, সুজয় বলল। বাবার উচিত একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া। হয়তো ডিমেনশিয়ার শুরুর লক্ষণ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। সুজয় বলল সে আরও 2 মাস পর ফিরে আসবে। ফোন কেটে দেওয়ার পর আমি আবার চিন্তা করতে বসলাম। ডিমেনশিয়া বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে শ্বশুরকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। পরদিন সকালে আমি শ্বশুরকে বললাম, বাবা, চলুন একবার ডাক্তারের কাছে যাওয়া যাক। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি অনেক দিন। আমি তো ঠিকই আছি মা, তিনি অবাক হয়ে বললেন। তবুও একবার পরীক্ষা করে নেওয়া ভালো, আমি জোর দিলাম। তিনি শেষে রাজি হলেন। আমি ডাক্তার আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তিনি একজন নামকরা নিউরোলজিস্ট। ডাক্তার আহমেদ নানা ধরনের পরীক্ষা করলেন, শ্বশুরকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শেষে তিনি আমাকে একপাশে ডেকে নিলেন। দেখুন, প্রাথমিক পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি কিছু টেস্ট করতে চাই, এমআরআই, কিছু রক্ত পরীক্ষা। আপনি কি মনে করেন শ্বশুরের কোনো মানসিক সমস্যা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। এখনই কিছু বলা যাবে না, ডাক্তার আহমেদ বললেন। কিন্তু স্মৃতিভ্রংশ, ব্যক্তিত্বের পরিবর্তন, এগুলো বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনের লক্ষণ হতে পারে কি? আমরা পরীক্ষাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ঘরে ফেরার পথে শ্বশুর চুপ ছিলেন।
বাড়ি পৌঁছে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম শ্বশুর হয়তো অসুস্থ বোধ করছেন। রাতে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। দরজা ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের আলো নেভানো, শুধু একটা ছোট বাতি জ্বলছে। শ্বশুর বিছানায় শুয়ে আছেন, পিঠ আমার দিকে। বাবা, খাবার এনেছি, আমি ডাকলাম। তিনি ঘুরে তাকালেন। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমার হাত থেকে ট্রে পড়ে যাওয়ার উপক্রম হল। এসো মা, তিনি একটু অদ্ভুত স্বরে বললেন। ঠিক যেমন গত পরশু রাতে বলেছিলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। আমি পিছু হটলাম। বাবা, আপনার খাবার এখানে রাখছি। আপনি খেয়ে নিন গু। না মা, আমার সাথে বসো, তিনি উঠে বসলেন। আমরা কথা বলি উ। বাবা, আমার কাজ আছে, আমি কোনমতে বললাম। তুমি কি এখনো আমার প্রস্তাব নিয়ে ভাবছ? তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। ভয় পেও না মা, আমি তোমাকে খুব সুখী রাখব উ। আমি আর দাঁড়ালাম না। ট্রেটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। আমার বুক ধকধক করছিল। এটা কি চলছে? সকালে তিনি বলছিলেন গতরাতের কিছুই মনে নেই, আর এখন আবার একই কথা। এর অর্থ কি? আমি সোজা সুজয়কে ফোন করলাম। সুজয়, তোমার যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা দরকার উ। কি হয়েছে অঞ্জলি? বাবার অবস্থা কি আরও খারাপ হয়েছে? সুজয় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি সব খুলে বললাম, শ্বশুরের প্রস্তাব, তার স্মৃতিলোপ, আবার সেই একই আচরণ। সুজয় কিছুক্ষণ চুপ থাকল। আমি আসছি। তুমি ততক্ষণ অবিকে নিয়ে আমার খালার বাসায় চলে যাও। না, আমি ঠিক আছি, আমি জবাব দিলাম। ডাক্তার বলেছেন এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। আমি শ্বশুরকে একা ফেলে যেতে পারব না গিয়ে। সুজয় আরও কিছুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আমি দিচ্ছিলাম। শেষে সে বলল 3 দিনের মধ্যেই ফিরে আসবে। সে রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। সকালে উঠে দেখি শ্বশুর যথারীতি টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। মা, চা দেবে? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। বাবা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, একদম ঠিক আছি, তিনি অবাক হয়ে বললেন। কেন? গতরাতে কিছু মনে আছে? আমি সাবধানে জিজ্ঞাসা করলাম। তিনি চিন্তা করে বললেন, তুমি আমার জন্য খাবার এনেছিলে, তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। কেন, কিছু হয়েছিল নাকি? আবার সেই একই কথা। তিনি আবার বলছেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি চা তৈরি করে নিয়ে এলাম। বাবা, আজ আমরা হাসপাতালে যাব। আপনার কিছু পরীক্ষা করাতে হবে কি? ঠিক আছে মা, তিনি সহজভাবে রাজি হয়ে গেলেন। হাসপাতালে গিয়ে এমআরআই, রক্ত পরীক্ষাসহ সব পরীক্ষা হয়ে গেল। ডাক্তার আহমেদ বললেন রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। ঘরে ফেরার পথে আমি ভাবছিলাম কি করা উচিত। রাতে আবার শ্বশুর সেই একই আচরণ করবেন, এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি সত্যিই কোনো মানসিক রোগ? বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরের ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখব। এতে করে তার আচরণের প্রমাণ থাকবে, যা ডাক্তারকে দেখাতে পারব। আমার ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে আমি শ্বশুরের ঘরে একটা ছোট বইয়ের আড়ালে সেটি লুকিয়ে রাখলাম, যখন তিনি বাথরুমে ছিলেন। সেই দিন সন্ধ্যায় আমি শ্বশুরের খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি টিভি দেখছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক। এই যে বাবা, আপনার খাবার, আমি ট্রে টেবিলে রাখলাম। ধন্যবাদ মা, তিনি মুচকি হেসে বললেন। তুমি ভেতরে এসে বসো, একসাথে খাই গু। আমি অবিকে খাইয়ে আসি, তারপর আসছি, আমি বললাম। ঠিক আছে, তিনি বললেন। আমি দ্রুত অবিকে খাইয়ে তাকে তার ঘরে রেখে এলাম। তারপর আমার ল্যাপটপে লগ ইন করে ওয়েবক্যামের লাইভ ফিড দেখতে শুরু করলাম। শ্বশুর তখনও খাচ্ছিলেন, টিভি দেখতে দেখতে। আমি লাইভ ফিড দেখতে দেখতে ভাবছিলাম, সত্যিই কি আমি তার মধ্যে পরিবর্তন দেখব? নাকি আমি নিজেই কিছু ভুল বুঝছি? হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। শ্বশুর তার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন কারো সাথে কথা বলতে শুরু করলেন। কিন্তু ঘরে তো কেউ নেই। তুমি আবার এসেছ? শ্বশুর শূন্যের দিকে তাকিয়ে বললেন। আমি তোমাকে বলেছি আমি তোমার সাহায্য চাই না গি। আমি ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্বশুর কার সাথে কথা বলছেন? আমি জানি তুমি কি চাও, শ্বশুর আবার বললেন। কিন্তু এই শরীর আমার। এটা আমার জীবন উ।
আমি দেখলাম শ্বশুর যেন কারো সাথে বিতর্ক করছেন। তার চেহারা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, গলার স্বরও বদলে যাচ্ছে। না, আমি তাকে বিয়ে করব না, শ্বশুর ক্রুদ্ধ স্বরে বললেন। তুমি আমাকে দিয়ে এসব করাতে পারবে না। এরপর যা হলো তা বিশ্বাস করা কঠিন। শ্বশুর হঠাৎ তার মাথা পাঁচিলে ঠুকতে শুরু করলেন। একবার, দুইবার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ল্যাপটপে তো আমার আওয়াজ যাবে না। শ্বশুর থামলেন। তার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি দেখলাম তার চোখ, মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, শ্বশুর একটি অপরিচিত, ভারী কণ্ঠে বললেন। আমি আর সময় নষ্ট করলাম না। ল্যাপটপ ফেলে আমি সরাসরি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। বাবা, আমি দরজা খুলে ডাক দিলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। তার কপাল থেকে সত্যিই রক্ত ঝরছে, তার দৃষ্টি অদ্ভুত। মা, তুমি এসেছ, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবা, আপনি কি করছেন? আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ঘাবড়ে বললাম। ওহ, এটা কিছু না, তিনি হালকাভাবে বললেন। আমি একটু আঘাত পেয়েছি। মা, আমার সাথে বসো। আমাদের কথা বলতে হবে। আমি পিছু হটতে লাগলাম। বাবা, আমি ডাক্তার ডাকছি। না, তিনি আমার হাত চেপে ধরলেন। আমাদের ডাক্তার দরকার নেই। আমরা দুজন একসাথে থাকব, ঠিক যেমন আমি চেয়েছিলাম। আমি ঝটকা দিয়ে হাত ছাড়ালাম। বাবা, আপনি নিজের মধ্যে নেই। আপনার চিকিৎসা দরকার। আমি ঠিক আছি, তিনি উচ্চ স্বরে বললেন। আমি যা বলছি শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকব। বাবা, এটা আপনি নন, আমি কাঁপা কণ্ঠে বললাম। আপনি অসুস্থ, আপনাকে সাহায্য দরকার। তিনি হেসে উঠলেন, একটি অদ্ভুত, অপরিচিত হাসি। তুমি বুঝতে পারছ না, মা। আমি হরিপদ নই, আমি মনোজ। আমি বহুদিন ধরে এই শরীরে বাস করছি, আর এখন আমি তোমাকে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনোজ? কে মনোজ? আমি মনোজ, তিনি নিজের বুকে হাত দিয়ে বললেন। আমি হরিপদর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি মারা গিয়েছিলাম একটি দুর্ঘটনায়, কিন্তু আমি এই শরীরে ফিরে এসেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, শ্বশুর কি বলছেন? এটা কি কোনো মানসিক রোগ? নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা? আমি হরিপদকে দেখতাম, কিভাবে সে মঞ্জুলাকে ভালোবাসত, তিনি বলতে লাগলেন। আমি তখন থেকেই তাদের সংসারে থাকতাম, অদৃশ্য হয়ে। তারপর মঞ্জুলা মারা গেল, আর হরিপদ একা হয়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথোপকথন করছি। এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার শ্বশুর নন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, মা, তিনি আবার এগোতে লাগলেন। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে আমার পাশে চাই। আমি দরজার দিকে পিছিয়ে গেলাম। আপনি দয়া করে শান্ত হন। আমি সাহায্য আনছি। না, তিনি আমার পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথাও যাবে না। আমরা একসাথে থাকব। হঠাৎ শ্বশুরের চেহারা আবার পরিবর্তিত হল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করল। তিনি আবার নিজের মাথা পাঁচিলে ঠুকতে লাগলেন। বেরিয়ে যাও আমার শরীর থেকে, তিনি চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও। এবার গলার স্বর আমার শ্বশুরের, আমার চেনা কণ্ঠস্বর। বাবা, আমি তার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। অঞ্জলি, সাবধান, শ্বশুর আমাকে সতর্ক করলেন। সে আমার শরীরে আছে, সে তোমাকে আঘাত করতে পারে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি সত্যিই সম্ভব? আমার শ্বশুরের শরীরে কি সত্যিই কোনো আত্মা বাস করছে? বাবা, গেলাম। আপনি আপনি আমাকে আমি থেমে গেলাম। আপনি কিছুই মনে করতে পারছেন না? না, মা। কিছু অনুচিত বলেছি নাকি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। আমি চিন্তা করলাম তাকে গতরাতের কথা বলা উচিত কিনা। না বাবা, এমন কিছু না, আমি শেষে বললাম। আপনি শুধু একটু ক্লান্ত লাগছিলেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই বলো। বয়স হচ্ছে তো, মাঝে মাঝে মনে থাকে না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে। তিনি কি সত্যিই মনে করতে পারছেন না? নাকি লজ্জায় এভাবে এড়িয়ে গেলেন? সেই রাতে আমি সুজয়কে ফোন করলাম।
সে লন্ডনে একটি প্রজেক্টে কাজ করছে, ৩ মাস হয়ে গেল। হ্যালো অঞ্জলি, কেমন আছো? সুজয়ের উৎফুল্ল কণ্ঠ ভেসে এল। আমি ঠিক আছি, আমি উত্তর দিলাম। বাবা সম্পর্কে একটু চিন্তিত গু। কেন? বাবার কি শরীর খারাপ? সুজয় উদ্বিগ্ন হয়ে উঠল। না, শরীর ঠিক আছে, কিন্তু মনে হয় তিনি মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল রাতে আমি থেমে গেলাম। শ্বশুরের কথাগুলো সুজয়কে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। কি হয়েছিল গতকাল? সুজয় জিজ্ঞাসা করল। তিনি অনেক অদ্ভুত কথা বলছিলেন। আর আজ বলছেন তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি সংক্ষেপে বললাম। ওহ, এটা চিন্তার বিষয়। সুজয় বলল। বাবার উচিত একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া। হয়তো ডিমেনশিয়ার শুরুর লক্ষণ। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। সুজয় বলল সে আরও ২ মাস পর ফিরে আসবে। ফোন কেটে দেওয়ার পর আমি আবার চিন্তা করতে বসলাম। ডিমেনশিয়া বা অন্য কোনো মানসিক সমস্যা থাকলে শ্বশুরকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। পরদিন সকালে আমি শ্বশুরকে বললাম, বাবা, চলুন একবার ডাক্তারের কাছে যাওয়া যাক। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি অনেক দিন। আমি তো ঠিকই আছি মা। তিনি অবাক হয়ে বললেন। তবুও একবার পরীক্ষা করে নেওয়া ভালো, আমি জোর দিলাম। তিনি শেষে রাজি হলেন। আমি ডাক্তার আহমেদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তিনি একজন নামকরা নিউরোলজিস্ট। ডাক্তার আহমেদ নানা ধরনের পরীক্ষা করলেন, শ্বশুরকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শেষে তিনি আমাকে একপাশে ডেকে নিলেন। দেখুন, প্রাথমিক পরীক্ষায় কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি কিছু টেস্ট করতে চাই, এমআরআই, কিছু রক্ত পরীক্ষা। আপনি কি মনে করেন শ্বশুরের কোনো মানসিক সমস্যা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। এখনই কিছু বলা যাবে না, ডাক্তার আহমেদ বললেন। কিন্তু স্মৃতিভ্রংশ, ব্যক্তিত্বের পরিবর্তন, এগুলো বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনের লক্ষণ হতে পারে কি? আমরা পরীক্ষাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ঘরে ফেরার পথে শ্বশুর চুপ ছিলেন। বাড়ি পৌঁছে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম শ্বশুর হয়তো অসুস্থ বোধ করছেন। রাতে আমি শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। দরজা ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের আলো নেভানো, শুধু একটা ছোট বাতি জ্বলছে। শ্বশুর বিছানায় শুয়ে আছেন, পিঠ আমার দিকে। বাবা, খাবার এনেছি, আমি ডাকলাম। তিনি ঘুরে তাকালেন। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমার হাত থেকে ট্রে পড়ে যাওয়ার উপক্রম হল। এসো মা, তিনি একটু অদ্ভুত স্বরে বললেন। ঠিক যেমন গত পরশু রাতে বলেছিলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি পিছু হটলাম। বাবা, আপনার খাবার এখানে রাখছি, আপনি খেয়ে নিন। না মা, আমার সাথে বসো। তিনি উঠে বসলেন। আমরা কথা বলি। বাবা, আমার কাজ আছে, আমি কোনমতে বললাম। তুমি কি এখনও আমার প্রস্তাব নিয়ে ভাবছ? তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন। ভয় পেও না মা, আমি তোমাকে খুব সুখী রাখব। আমি আর দাঁড়ালাম না। ট্রেটা টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। আমার বুক ধকধক করছিল। এটা কি চলছে? সকালে তিনি বলছিলেন গতরাতের কিছুই মনে নেই, আর এখন আবার একই কথা। এর অর্থ কি? আমি সোজা সুজয়কে ফোন করলাম। সুজয়, তোমার যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা দরকার। কি হয়েছে অঞ্জলি? বাবার অবস্থা কি আরও খারাপ হয়েছে? সুজয় উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি সব খুলে বললাম, শ্বশুরের প্রস্তাব, তার স্মৃতিলোপ, আবার সেই একই আচরণ। সুজয় কিছুক্ষণ চুপ থাকল। আমি আসছি। তুমি ততক্ষণ অবিকে নিয়ে আমার খালার বাসায় চলে যাও। না, আমি ঠিক আছি, আমি জবাব দিলাম। ডাক্তার বলেছেন এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। আমি শ্বশুরকে একা ফেলে যেতে পারব না। সুজয় আরও কিছুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু আমি দিচ্ছিলাম। শেষে সে বলল ৩ দিনের মধ্যেই ফিরে আসবে। সে রাতে আমি নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখলাম। সকালে উঠে দেখি শ্বশুর যথারীতি টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। মা, চা দেবে? তিনি স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। বাবা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, একদম ঠিক আছি। তিনি অবাক হয়ে বললেন। কেন? গতরাতে কিছু মনে আছে? আমি সাবধানে জিজ্ঞাসা করলাম। তিনি চিন্তা করে বললেন, তুমি আমার জন্য খাবার এনেছিলে, তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি।
কেন, কিছু হয়েছিল নাকি? আবার সেই একই কথা। তিনি আবার বলছেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। আমি চা তৈরি করে নিয়ে এলাম। বাবা, আজ আমরা হাসপাতালে যাব। আপনার কিছু পরীক্ষা করাতে হবে কি? ঠিক আছে মা, তিনি সহজভাবে রাজি হয়ে গেলেন। হাসপাতালে গিয়ে এমআরআই, রক্ত পরীক্ষাসহ সব পরীক্ষা হয়ে গেল। ডাক্তার আহমেদ বললেন, রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। ঘরে ফেরার পথে আমি ভাবছিলাম কি করা উচিত। রাতে আবার শ্বশুর সেই একই আচরণ করবেন, এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি সত্যিই কোনো মানসিক রোগ? বাড়ি ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরের ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখব। এতে করে তার আচরণের প্রমাণ থাকবে, যা ডাক্তারকে দেখাতে পারব। আমার ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করে আমি শ্বশুরের ঘরে একটা ছোট বইয়ের আড়ালে সেটি লুকিয়ে রাখলাম, যখন তিনি বাথরুমে ছিলেন। সেই দিন সন্ধ্যায় আমি শ্বশুরের খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি টিভি দেখছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক। এই যে বাবা, আপনার খাবার, আমি ট্রে টেবিলে রাখলাম। ধন্যবাদ মা, তিনি মুচকি হেসে বললেন। তুমি ভেতরে এসে বসো, একসাথে খাই গু। আমি অবিকে খাইয়ে আসি, তারপর আসছি, আমি বললাম। ঠিক আছে, তিনি বললেন। আমি দ্রুত অবিকে খাইয়ে তাকে তার ঘরে রেখে এলাম। তারপর আমার ল্যাপটপে লগ ইন করে ওয়েবক্যামের লাইভ ফিড দেখতে শুরু করলাম। শ্বশুর তখনও খাচ্ছিলেন, টিভি দেখতে দেখতে। আমি লাইভ ফিড দেখতে দেখতে ভাবছিলাম, সত্যিই কি আমি তার মধ্যে পরিবর্তন দেখব? নাকি আমি নিজেই কিছু ভুল বুঝছি? হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। শ্বশুর তার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন কারো সাথে কথা বলতে শুরু করলেন। কিন্তু ঘরে তো কেউ নেই। তুমি আবার এসেছ, শ্বশুর শূন্যের দিকে তাকিয়ে বললেন। আমি তোমাকে বলেছি আমি তোমার সাহায্য চাই না গি। আমি ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইলাম। শ্বশুর কার সাথে কথা বলছেন? আমি জানি তুমি কি চাও, শ্বশুর আবার বললেন। কিন্তু এই শরীর আমার। এটা আমার জীবন। আমি দেখলাম শ্বশুর যেন কারো সাথে বিতর্ক করছেন। তার চেহারা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, গলার স্বরও বদলে যাচ্ছে। না, আমি তাকে বিয়ে করব না, শ্বশুর ক্রুদ্ধ স্বরে বললেন। তুমি আমাকে দিয়ে এসব করাতে পারবে না। এরপর যা হলো তা বিশ্বাস করা কঠিন। শ্বশুর হঠাৎ তার মাথা পাঁচিলে ঠুকতে শুরু করলেন। একবার, দুইবার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ল্যাপটপে তো আমার আওয়াজ যাবে না। শ্বশুর থামলেন। তার কপাল থেকে রক্ত ঝরছে। তিনি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি দেখলাম তার চোখ, মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেছে। এক মুহূর্তের জন্য আমি তাকে চিনতেই পারলাম না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, শ্বশুর একটি অপরিচিত, ভারী কণ্ঠে বললেন। আমি আর সময় নষ্ট করলাম না। ল্যাপটপ ফেলে আমি সরাসরি শ্বশুরের ঘরে ছুটে গেলাম। বাবা, আমি দরজা খুলে ডাক দিলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। তার কপাল থেকে সত্যিই রক্ত ঝরছে, তার দৃষ্টি অদ্ভুত। মা, তুমি এসেছ, তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গ। বাবা, আপনি কি করছেন? আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমি ঘাবড়ে বললাম। ওহ, এটা কিছু না, তিনি হালকাভাবে বললেন। আমি একটু আঘাত পেয়েছি। মা, আমার সাথে বসো। আমাদের কথা বলতে হবে গুই। আমি পিছু হটতে লাগলাম। বাবা, আমি ডাক্তার ডাকছি গু। না, তিনি আমার হাত চেপে ধরলেন। আমাদের ডাক্তার দরকার নেই। আমরা দুজন একসাথে থাকব, ঠিক যেমন আমি চেয়েছিলাম গু। আমি ঝটকা দিয়ে হাত ছাড়ালাম। বাবা, আপনি নিজের মধ্যে নেই। আপনার চিকিৎসা দরকার। আমি ঠিক আছি, তিনি উচ্চ স্বরে বললেন। আমি যা বলছি শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকব। বাবা, এটা আপনি নন, আমি কাঁপা কণ্ঠে বললাম। আপনি অসুস্থ, আপনাকে সাহায্য দরকার। তিনি হেসে উঠলেন, একটি অদ্ভুত, অপরিচিত হাসি। তুমি বুঝতে পারছ না মা। আমি হরিপদ নই, আমি মনোজ। আমি বহুদিন ধরে এই শরীরে বাস করছি, আর এখন আমি তোমাকে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনোজ? কে মনোজ? আমি মনোজ, তিনি নিজের বুকে হাত দিয়ে বললেন। আমি হরিপদর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি মারা গিয়েছিলাম একটি দুর্ঘটনায়, কিন্তু আমি এই শরীরে ফিরে এসেছি গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না, শ্বশুর কি বলছেন? এটা কি কোনো মানসিক রোগ? নাকি নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা?
আমি হরিপদকে দেখতাম কিভাবে সে মঞ্জুলাকে ভালোবাসত, তিনি বলতে লাগলেন। আমি তখন থেকেই তাদের সংসারে থাকতাম অদৃশ্য হয়ে। তারপর মঞ্জুলা মারা গেল, আর হরিপদ একা হয়ে গেল। আমি তখন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই কথোপকথন করছি। এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমার শ্বশুর নন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি মা, তিনি আবার এগোতে লাগলেন। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি তোমাকে আমার পাশে চাই। আমি দরজার দিকে পিছিয়ে গেলাম। আপনি দয়া করে শান্ত হন। আমি সাহায্য আনছি। না, তিনি আমার পথ আটকে দাঁড়ালেন। তুমি কোথাও যাবে না। আমরা একসাথে থাকব। হঠাৎ শ্বশুরের চেহারা আবার পরিবর্তিত হল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, শরীর কাঁপতে শুরু করল। তিনি আবার নিজের মাথা পাঁচিলে ঠুকতে লাগলেন। বেরিয়ে যাও আমার শরীর থেকে, তিনি চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও। এবার গলার স্বর আমার শ্বশুরের, আমার চেনা কণ্ঠস্বর। বাবা, আমি তার কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। অঞ্জলি, সাবধান, শ্বশুর আমাকে সতর্ক করলেন। সে আমার শরীরে আছে, সে তোমাকে আঘাত করতে পারে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। এটা কি সত্যিই সম্ভব? আমার শ্বশুরের শরীরে কি সত্যিই কোনো আত্মা বাস করছে? বাবা,